তাহলে আভ্যন্তর প্রযত্ন এবং উচ্চারণ স্থান এগুলো আমরা পড়লাম। এরপরে বাহ্য প্রযত্ন। বাহ্য প্রযত্ন দেখো তার মানে বাইরের ব্যাপার, এখানে কিন্তু মুখের ব্যাপার নেই। তাহলে বাহ্য প্রযত্ন কিরকম হয়? আমরা যখন বর্ণ উচ্চারণ করি তারপরেও কিন্তু কিছু ব্যাপার ঘটে থাকে। যেরকম কণ্ঠনালী, এই যে কণ্ঠনালী তার সংকোচন হয়, কখনো 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 প্রসারণ হয়। হ্যাঁ, এই যে কণ্ঠনালীর সংকোচন এবং প্রসারণ এরকম ব্যাপার ঘটে বাহ্য প্রযত্ন। তাহলে সংকোচন যখন হয় তখন তাকে বলা হচ্ছে সংবার, আর যখন কণ্ঠনালীর প্রসারণ হয় তখন তাকে বলা হচ্ছে বিবার। এরপরে আছে ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ। ঘোষ বর্ণ কি হয়? এই যে আমাদের যে ভিতরে স্বরতন্ত্রী আছে, হ্যাঁ, যেগুলো কাঁপিয়ে বর্ণ উচ্চারণ হয়, তাই যখন ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করা হয় তো কি হয়? এই স্বরতন্ত্রী কাঁপিয়ে উচ্চারণ করতে হয়। কিছু আছে সেগুলো কাঁপিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে স্বরতন্ত্রীর কম্পন ঘটিয়ে যে বর্ণগুলো উচ্চারণ করতে হয় সেগুলো হচ্ছে ঘোষ বর্ণ। সংস্কৃত বর্ণমালার তৃতীয় এবং চতুর্থ বর্ণ। তৃতীয় চতুর্থ কি কি আছে? গ ঘ, বর্গীয় জ ঝ, ড ঢ, তারপরে দ ধ, ব ফ, এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। আবার কণ্ঠনালী যখন সংকোচন করা হয় তখন কি হয়? এই বর্ণগুলো উচ্চারণ হয়। আবার অঘোষ বর্ণ কখন হবে? যখন এই স্বরতন্ত্রীর কোনো কম্পন না ঘটিয়ে কিছু ব্যঞ্জনের উচ্চারণ করা হয়, সেগুলো হচ্ছে অঘোষ বর্ণ। যেরকম ক খ, চ ছ, মানে বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ হলো। আচ্ছা, তারপরে দেখো এখানে কি হয়? যখন আমরা কণ্ঠনালী বেশি প্রসারণ করি, কণ্ঠনালী যখন বেশি প্রসারণ করি তখন যে ব্যাপারটা ঘটে যে স্বরতন্ত্রী তখন কম্পিত কিন্তু হবে না। ধরো, কারণ ছোট কিছুর মধ্য দিয়ে যখন আমরা বায়ু মানে পাস করি তখনই শব্দ হয়, হ্যাঁ, তখন শব্দটা তীক্ষ্ণ হয়। আর যখন আমরা বা বড় হয়, আর যখন যখন একটু বড় যে মানে পরিবাহ, হ্যাঁ, সেখান দিয়ে যখন আমরা কোনো শব্দ পাস করি তখন কিন্তু সেরকম কম্পন হয় না। তাহলে স্বরতন্ত্রের কম্পন না ঘটিয়ে যে বর্ণগুলো উচ্চারণ করা হয় তাকে বলা হচ্ছে অঘোষ বর্ণ। হ্যাঁ, তাহলে এই অঘোষ বর্ণগুলো হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ, ক খ, চ ছ, ট ঠ ইত্যাদি। আচ্ছা, তাহলে এখানে দেখো ব্যাপারটা যেটা হলো, মুখের ভেতরে বর্ণ উচ্চারণের সময় মুখের ভেতরে যে প্রযত্নগুলো হয় তাকে বলা হচ্ছে আভ্যন্তর প্রযত্ন। আর বাইরের যে ব্যাপারগুলো ঘটে, কণ্ঠনালীর সংকোচন প্রসারণ, এগুলো হচ্ছে বাহ্য প্রযত্ন। কেমন? আচ্ছা, তারপরে দেখো এই আমাদের এই যে সবর্ণ সংজ্ঞা আজকে পড়ছি, এই সবর্ণ সংজ্ঞার জন্য কিন্তু বাহ্য প্রযত্নের কোনো প্রয়োজন নেই। এখানে আভ্যন্তর প্রযত্নটাই আমাদের বুঝতে হবে ভালো করে। বাহ্য প্রযত্ন কখন হবে? দরকার হবে কিছু কিছু জায়গায় বাহ্য প্রযত্ন যেখানে আন্তরতম্য বা সবচেয়ে বেশি সাদৃশ্য বা সদৃশ্যতম এই ব্যাপারটা বোঝানো হবে। ওই স্থানান্তরতম পরিভাষা সূত্র যখন পড়ব তখন আমরা এটা আরেকটু ভালো করে বুঝব। তাহলে সবর্ণ সংজ্ঞার আলোচনায় আমাদের এই বাহ্য প্রযত্নের খুব একটা দরকার নেই, তবুও একটু আলোচনা করা দরকার, একটু তোমাদের একটু জানা দরকার। বাহ্য প্রযত্নকে 11 ধরনের বলা হয়েছে: বিবার, সংবার, শ্বাস, নাদ, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত। এখানে যেটা আমাদের বেশি প্রয়োগটা হচ্ছে এই সংবার, বিবার, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ। তার মধ্যেও ওই ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এইগুলো বর্ণের ব্যবহারে আমাদের বেশি হয়, তবুও একটুখানি পরিচয় থাকা দরকার। এবার আচার্য বরদরাজ প্রথমে বিবার, শ্বাস এবং অঘোষ এই তিনটি বাহ্য প্রযত্ন
বর্ণ কি কি আছে তিনি সেটা বলেছেন। তিনি কি বললেন যে খর বিবারাহা শ্বাসা অঘোষাশ্চ, তার মানে খর প্রত্যাহারের যে বর্ণ সেগুলো বিবার, শ্বাস এবং অঘোষ এই তিনটি বাহ্য প্রযত্ন যুক্ত। তার মানে এইগুলো উচ্চারণ কি হয়, এটা বাইরের কিন্তু একেবারে। হ্যাঁ, বিবার তাহলে কি হবে, মুখ খুলে। হ্যাঁ, আর অঘোষ স্বরতন্ত্রের কম্পন না ঘটিয়ে হলো। তাহলে খর প্রত্যাহার বর্ণ কি কি আছে, খ ফ ছ ঠ থ চ ট ত প পয় স স স। তার মানে হলো বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ, তারপরে আছে কি ওই তালব্যস্ব মূর্ধন্যস্ব দন্তস্ব তিনটে স, এগুলো হচ্ছে খর প্রত্যাহারের বর্ণ। তাহলে এদের যে বৈশিষ্ট্য বাহ্য প্রযত্ন হচ্ছে বিবার, শ্বাস এবং অঘোষ। এরপরে আসছে সংবার, নাদ ও ঘোষ। তাহলে বিবারের উল্টো হচ্ছে সংবার, শ্বাসের উল্টো হচ্ছে নাদ, আর অঘোষের উল্টো হচ্ছে ঘোষ। এগুলো কি কি বলছে, হসহ হসহ সংবারা নাদা ঘোষাশ্চ। তাহলে হস প্রত্যাহারের বর্ণগুলি সংবার, নাদ এবং ঘোষ এই তিনটি বাহ্য প্রযত্ন বিশিষ্ট। হস প্রত্যাহারে কি কি বর্ণ আছে, ওই তোমাদের হয়বরটলন, ইয়মঙ্গনম, ঝভই, ঘটধস, জবগডদস। এই যে জবগডদসের যে তালব্যস্বর হসন্ত অন্তিম ইৎসংজ্ঞক বর্ণ, এর সঙ্গে আদিবর্ণ হ যুক্ত হয়ে হস প্রত্যাহার গঠন করে। এর মধ্যে কি কি বর্ণ আছে, হয়বরল বর্গের পঞ্চম বর্ণ, চতুর্থ বর্ণ, তৃতীয় বর্ণ। যেটা আমরা একটু আগে বলছিলাম যে বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ, তৃতীয় চতুর্থ। হ্যাঁ, আচ্ছা, তাহলে সংবার, ঘোষ এবং নাদ এগুলো হস প্রত্যাহারের বর্ণ। তার মানে মেইন হচ্ছে তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, হয়বরল আর পঞ্চম বর্ণ, এগুলো হচ্ছে এই সংবার, নাদ ও ঘোষ প্রযত্ন যুক্ত। তারপরে আছে এবার হচ্ছে সমস্ত স্বরবর্ণ কিন্তু ঘোষ বর্ণ, ঘোষ প্রযত্ন যুক্ত। কেন ঘোষ প্রযত্ন যুক্ত, যে দেখো যেরকম অ, আ, ই, ই, উ এগুলো যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু আমরা ক খ উচ্চারণ করতে যেরকম করতাম তা কিন্তু করছি না। এখানে কি হয়, অ, আ এখানে স্বরতন্ত্রের কম্পন ঘটছে, ঘটে কিন্তু সেগুলো আমাদের মুখ দিয়ে নির্গত হচ্ছে, যার ফলে এই সমস্ত স্বরবর্ণ হচ্ছে ঘোষ বর্ণ। স্বরতন্ত্রের কম্পন ঘটিয়ে এইগুলো উচ্চারণ করা হয়, মনে থাকবে। তাহলে সমস্ত স্বরবর্ণগুলি ঘোষ এই বাহ্য প্রযত্ন যুক্ত। এরপরে আছে অল্প প্রাণ বর্ণ। অল্প প্রাণ মানে অল্প প্রাণবায়ু নির্গত হবে। কি কি বর্ণ আছে, বর্গানাং প্রথম, তৃতীয়, পঞ্চমাহা যনশ্চাল্প প্রাণাহা। বর্গের প্রথম, তৃতীয় এবং পঞ্চম বর্ণ, তারপরে ইয়ন প্রত্যাহারের বর্ণ। ইয়ন প্রত্যাহারের বর্ণ কি কি, ইয়বরল, হয়বরটলন, এই দুটো প্রত্যাহার সূত্র থেকে হয় ইয়বরল। তাহলে ইয়ন প্রত্যাহারের বর্ণ এটা হচ্ছে অল্প প্রাণ বর্ণ, এবং বর্গের প্রথম তার মানে ক, চ, ট, ত, প, তৃতীয় জবগডদসের জবগডদ, তারপরে পঞ্চম ইয়মঙ্গনন, এগুলো। তাহলে এইগুলো হচ্ছে অল্প প্রাণ বর্ণ। কেন, এগুলো উচ্চারণে প্রাণবায়ু অল্প প্রয়োজন হয়, অল্প নির্গত হয়। তাহলে অল্প প্রাণ একটা বাহ্য প্রযত্ন। এবারে মহাপ্রাণ। মহাপ্রাণ বুঝতে পারছো, এই অল্প প্রাণের সঙ্গে আরেকটু জোর দিতে হবে। যেরকম প্রশ্ন হতে পারে, যদি সম্পূর্ণ স্থান এবং আভ্যন্তর প্রযত্ন হলেই বর্ণগুলিকে সবর্ণ সংজ্ঞক বলা হয়, তাহলে তো ক এবং উ, হ্যাঁ, এবং চ এবং ইয় ইত্যাদি এই সমস্ত বর্ণের তো সবর্ণ সংজ্ঞা হবে না। কেন হবে না,
যে এখানে যে ক তার কণ্ঠস্থান, উমো তারও কণ্ঠস্থান, কিন্তু উমো যেহেতু অনুনাসিক বর্ণ, সেহেতু নাসিক্য স্থান বেশি, তাদের সবর্ণ হয় না, কারণ উমোর স্থান বেশি আছে। তখন সমাধান কি বলছে, এখানে যে আভ্যন্তর প্রযত্ন সেটা মুখের ভেতরের স্থানগুলোকেই ধরতে হবে। যদিও নাসিকা মুখমণ্ডলে আছে কিন্তু মুখে তো নেই, যার ফলে নাসিকা স্থানটা মুখের বাইরে থাকার ফলে এখানে সেটা ধরা হবে না। সেই জন্য ক আর উমো এদের সবর্ণ সংজ্ঞা হতে কোনো বাধা নেই। আচ্ছা, এরপরে সূত্রে এই যে আস্য এবং প্রযত্ন এই দুটো পদ গ্রহণ করা হলো কেন, কারণটা কি? তাহলে আস্য গ্রহণং কিম, এটা একটা প্রশ্ন। আস্য গ্রহণং কিম মানে আস্যে ভবম এটি আস্যম, তাই তো? তখন সমাধান বলা হয়েছে, এই সমাধান দিয়েছেন কাশিকাকার, যে ক চ ট ত পানাং ভিন্ন স্থানানাং তুল্য প্রযত্নানাং মাভূত কিঞ্চ স্যাৎ। তারপরে বলছে তর্তা তর্তুম ইত্যত্র ঝরঝরি সবর্ণে ইতি প্রকারস্য তকারে লোপ স্যাৎ। তার মানে যদি এখানে যেটা আমরা আমাদের প্রশ্ন, যে যদি আস্য গ্রহণ করা না হতো, এখানে আস্য মানে হচ্ছে যে মুখের যে বিভিন্ন স্থান সেইগুলো। এবার আস্য শব্দে যদি কেবলমাত্র মুখ গ্রহণ করা হতো তাহলে কি হতো, এই ক থেকে ম পর্যন্ত বা আরো যে সমস্ত বর্ণ আছে সবই সবর্ণ সংজ্ঞক হয়ে যেত। কিন্তু যেহেতু এই ভিন্ন স্থান তার মানে আস্য শব্দের গৌণ অর্থ গ্রহণ করায় এই যে তালু, কণ্ঠ প্রভৃতি স্থান এইগুলোকে বোঝাচ্ছে, যার ফলে কি হবে, এদের সবর্ণ সংজ্ঞা হবে না, কারণ এদের স্থান হচ্ছে ভিন্ন। আচ্ছা, তারপরে আছে যেরকম যদি এরকম না হতো, অর্থাৎ সমস্ত বর্ণই যদি মুখের ভেতরে উচ্চারিত বর্ণ যদি সবর্ণ সংজ্ঞক হতো তাহলে কি হতো, যেরকম তর্তা আর তর্তুম এই যে দুটো পদ, এখানে কি হতো, ঝরঝরি সবর্ণে মানে সবর্ণ ঝড় পরে থাকলে আগের ঝড়ের কি হয়, লোপ হয়। তাহলে তর্তা এবং তর্তুম এখানে দেখো প, পকার কি হবে, তর্তা, তাহলে ত পরে আছে তার আগে প আছে, দুটোই ঝড় প্রত্যাহারের বর্ণ। ঝড় প্রত্যাহারের বর্ণ যদি হয় তখন কি হবে, এই ত পরে থাকার ফলে আগের পটা লোপ হয়ে যাবে। লোপ হয়ে গেলে কি হবে, তর্তা হয়ে যাবে, মানে যেটা কোনো মানে হবে না। তর্তুমের ক্ষেত্রেও তাই, পরে ত আছে সেটা ঝড় প্রত্যাহারের বর্ণ, আগে প আছে সেটাও ঝড় প্রত্যাহারের বর্ণ। তাহলে যদি এরা যদি সবর্ণ সংজ্ঞক হয় তাহলে কি হবে, ওই আগের প্রকারটা লোপ হয়ে যাবে, কিন্তু সবর্ণ হবে না। কেন? কারণ তকারের যে উচ্চারণ স্থান সেটা হচ্ছে দন্ত, আর পয়ের হচ্ছে ওষ্ঠ। এই ভিন্ন স্থানযুক্ত হওয়ার ফলে এরা সবর্ণ হবে না, যার ফলে কোনো অনর্থ হবে না। এবার সূত্রে প্রযত্ন এই শব্দের কেন গ্রহণ করা হয়েছে, প্রযত্ন গ্রহণং কিম, এটা একটা প্রশ্ন। ইচু যশানাং তুল্য স্থানানাং ভিন্ন প্রযত্নানাং মাভু। যেরকম ধরো ই হ্রস্ব দীর্ঘ ইচু চ বর্গের বর্ণ অন্তস্তজ তালব্যস্য, এগুলোকে আমরা তালব্য বর্ণ বলছি যেহেতু তালু স্থান থেকে এগুলো উৎপত্তি হয়। কিন্তু প্রযত্ন এগুলোর ভিন্ন ভিন্ন, প্রযত্ন ভিন্ন ভিন্ন। হ্যাঁ, প্রযত্ন আমরা পড়লাম, আভ্যন্তর প্রযত্ন যে 5 প্রকার সেগুলো ভিন্ন ভিন্ন, যার ফলে কি হলো, এই ভিন্ন প্রযত্নযুক্ত হওয়ার ফলে তুল্যস্থান থাকা সত্ত্বেও এরা সবর্ণ হবে না। যদি প্রযত্ন না হতো তখন কি হতো, এই তুল্য স্থানযুক্ত এই বর্ণগুলো পরস্পর সবর্ণ সংযোগ হতো, তাতে অনেক অনর্থ হতো। এরপরে দেখো, এই তালব্য স্থানীয় বর্ণ কিন্তু ভিন্ন প্রযত্ন আমরা জানি যে হ্রস্ব দীর্ঘই বিবৃত প্রযত্ন, চ ঝ জ ঝ ইয় এগুলো স্পর্শবর্ণ স্পৃষ্ট প্রযত্ন, অন্তস্তজ জন প্রত্যাহার বর্ণ আছে তো, তাহলে ঈষৎ স্পৃষ্ট, আর তালব্যস্য হচ্ছে বিবৃত প্রযত্নযুক্ত। তাহলে এখানে দেখো প্রযত্ন ভিন্ন ভিন্ন হওয়ার ফলেই কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হওয়া সত্ত্বেও
এগুলো সবর্ণ সংজ্ঞক হলো না। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আছে, যেরকম ধরো কিছু কিছু সূত্র আছে, আমরা উড়ন রপর একটা সূত্র পাই, তাই তো? এবার ওখানে উড়ন রপরও, তার মানে ও এর জায়গায় যে রিকার হয় সেটা অর, মানে রপর এবং লপর হয়, মানে অর অল এরকম ভাবে হয়। এবার তাহলে র প্রত্যাহার, হ্যাঁ, র প্রত্যাহার যেটা হয় ওখানে লকারের গ্রহণ হয়। তাহলে যদি সবর্ণ সংজ্ঞক না হয় রিকারের, তাহলে অনেক অসুবিধা হবে। যার ফলে বার্তিককার একটা সূত্র করলেন, রি বর্ণের মিথ সাবর্ণং বাচ্চম। রিকার এবং রিকার এই দুটি বর্ণ পরস্পর সবর্ণ সংজ্ঞক। এখানে দেখো, মনে রাখতে হবে যে রিকারের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, ঋতু রসানাং মূর্ধা, এবং লিকারের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, ঋতু লসানাং দন্তাহা। কাজেই যেহেতু উচ্চারণ স্থান ভিন্ন ভিন্ন, এদের তো সবর্ণ সংজ্ঞা হতেই পারে না, হ্যাঁ, আচার্য পাণিনির মতে। তখন বার্তিককার এই সমস্যার সমাধানের জন্য তিনি একটা সূত্র করলেন, রি বর্ণয়ের মিথ সাবর্ণং বাচ্চম, অর্থাৎ রিকার এবং লিরিকার এরা পরস্পর সবর্ণ সংজ্ঞক হয়। যেরকম ধরো উড়ন রপর সূত্র আমরা বললাম, এখানে এই যে এখানে রিকার, যেটা রিকারের ষষ্ঠন্ত রূপ হচ্ছে উ, হ্যাঁ, এর দ্বারা রিকার এবং লিকার দুটোকেই গ্রহণ করা হয়। যার ফলে রিকার এবং লিকারের স্থানে যে অন হয় সেটা রপর ও লপর হয়ে থাকে, হ্যাঁ। অন মানে এখানে ধরো অ ই উ, তো তার মানে অর অল, ইর ইল, তারপরে উর উল। কিন্তু আমাদের বেশিরভাগটাই অর এবং অল এই দুটোরই ব্যবহার আছে, ইর উলের বা ইল উলের ব্যবহার নেই। যেখানে আরেকটা তোমাদের একটু মনে রাখতে হবে, যেখানে দেখো উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযত্ন সমান হলে বলা হচ্ছিল সবর্ণ হয়। তাই এখানে এরকম পরিস্থিতি হবে, তখন দেখা যাবে এই যে স্বরবর্ণ এবং উষ্ম বর্ণ এগুলো কিন্তু বিবৃত প্রযত্নযুক্ত, হ্যাঁ। স্বরবর্ণ এবং উষ্ম বর্ণ এগুলো হচ্ছে বিবৃত প্রযত্নযুক্ত এবং ঘোষ বর্ণ। তাহলে এদের কি হবে? এটা তাহলে একটা হচ্ছে স্বরবর্ণগুলো স্বরবর্ণ, আর বাকিগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বর এবং ব্যঞ্জনের তাহলে কি হবে? সবর্ণ সংজ্ঞা হয়ে যাবে। তাহলে ওই অকুহ বিসর্জনীয় কণ্ঠ এর অ এবং হ, তারপরে ইচু যশানাং তালু ই এবং অন্তস্তজ, হ্যাঁ, ঋতু রসানাং মূর্ধা। এরকম ভাবে আমরা দেখব যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই দুটো সবর্ণ সংজ্ঞক হয়ে যাচ্ছে। তাহলে কেমন হবে? ব্যঞ্জন বর্ণ তো স্বরবর্ণ হতে পারে না। তখন এইরকম যে অনর্থ হতে পারে, তখন এটা নিবৃত্তির জন্য পাণিনি আরেকটা সূত্র করলেন, নাচ ঝলৌ ন অচ হল। ন অচ হল মানে অচ হলৌ, ন অচ হলৌ নাচ ঝলৌ, অর্থাৎ অচ এবং হল স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এদের কখনো সবর্ণ সংজ্ঞা হবে না। তাহলে আমাদের এই যে তুল্যাস্য প্রযত্তং সবর্ণম এর আলোচনা এখানেই শেষ হলো। এর পরের যে ভিডিও সেখানে আমরা আলোচনা করব অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়। তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, বন্ধুদেরও বলো দেখতে, যাদের যাদের মানে একটু এইগুলো একটু হয়তো আগে বোঝা হয়নি, হ্যাঁ, যখন পড়তো তখন হয়তো বোঝা হয়নি, এগুলো একটু পড়িয়ে নিও। ঠিক আছে, ভালো থেকো সবাই।